নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার থেকে অবশেষে এমন একটি ঘোষণা এসেছে যাকে একদিকে বলা যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্যদিকে এই ঘোষণাকে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের সূচনা বলে ধরে নিলে বিরাট ভুল হবে। মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার জানিয়েছে বাংলাদেশে থাকা 3,08,797 জন বাস্তুচ্যুত মানুষকে তারা রাখাইন প্রদেশের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই প্রক্রিয়া শেষ করেছে। তাদের ভাষায়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে এই মানুষদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে। একটু ভেবে দেখুন, যে মিয়ানমার সরকার বছরের পর বছর রোহিঙ্গাদের নিজেদের দেশের মানুষ বলেই স্বীকার করতে চায়নি, তাদের রোহিঙ্গা না বলে বাঙালি অথবা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করেছে, সেই সরকার এখন 3 লক্ষের বেশি মানুষের বিষয়ে লিখিতভাবে মেনে নিয়েছে, হ্যাঁ, এরা রাখাইনের সাবেক বাসিন্দা। এটা কি তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধানের দরজা খুলে দিল, নাকি দরজার সামনে শুধু একটি সাইনবোর্ড কেবল টাঙিয়ে দিল, কিন্তু দরজাটা এখনো বন্ধই থেকে গেল? আজ আমরা এই ঘোষণার প্রতিটি দিক, মায়ানমার যে ঘোষণা করেছে তার প্রতিটি দিক সহজ ভাষায় বুঝে নেব। প্রথমে সংখ্যাগুলো পরিষ্কার করে নেওয়া যাক। বাংলাদেশ মোট 8,28,824 জনের নাম মিয়ানমারের হাতে দিয়েছিল। মিয়ানমার সরকারের দাবি 2026 সালের 31শে জুলাই পর্যন্ত তারা 4,26,545 জনের পরিচয় যাচাই করে ফেলেছে। এই যাচাই করা মানুষদের মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে তারা মেনে নিয়েছে, আর 1,13,507 জনের তথ্য যাচাই করা যায়নি বলে দাবি করেছে। এছাড়া 4,241 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছে মিয়ানমার। অর্থাৎ বাংলাদেশ যে সম্পূর্ণ তালিকা দিয়েছিল তার প্রায় অর্ধেকের যাচাই এখনো বাকি, আর যাদের যাচাই হয়েছে তাদেরও সবাইকে গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া হয়নি। এখানে আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। মিয়ানমার সরকার এই মানুষদের রোহিঙ্গা নাগরিক বলেনি, তাদের মিয়ানমারের নাগরিক বলেও স্বীকৃতি দেয়নি। বলা হয়েছে দে ওয়ার ফর্মার রেসিডেন্টস অফ রাখাইন স্টেট, অর্থাৎ রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা ছিল। সাবেক বাসিন্দা হিসেবে পরিচয় যাচাই এবং নাগরিকত্ব স্বীকার, এই দুটোর মধ্যে আইনি ও রাজনৈতিক ব্যবধান কিন্তু কম নয়, বিরাট। এই ঘোষণায় সেই ব্যবধান কিন্তু একটুও দূর হয়নি। তাহলে এই ঘোষণাটির গুরুত্ব কোথায়? গুরুত্ব আছে মূলত তিনটি জায়গায় গুরুত্ব আছে। প্রথমত, এত বিপুল সংখ্যক মানুষের সঙ্গে রাখাইনের একটা আনুষ্ঠানিক যোগসূত্র মিয়ানমার নিজের সরকারি নথিতে অবশেষে মেনে নিল। ভবিষ্যতে মিয়ানমার যদি আবার বলে এরা সবাই বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী, তাহলে তার নিজের পররাষ্ট্র মন্ত্রকের এই বিবৃতি সেই দাবির বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। দ্বিতীয়ত, রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় এতদিন প্রথম বাধাই ছিল পরিচয় যাচাই। মিয়ানমার বলতো কে রাখাইনের বাসিন্দা ছিলেন, তার প্রমাণ কোথায়? এখন অন্তত 3 লক্ষের বেশি মানুষের ক্ষেত্রে মিয়ানমার নিজেই বলেছে, হ্যাঁ,
পরিচয় যাচাই হয়েছে। তৃতীয়ত, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মঞ্চে বলতে পারবে যে প্রত্যাবাসনের জন্য গ্রহণযোগ্য ব্যক্তিদের একটি বিরাট তালিকা তৈরি হয়ে গেছে। অতএব আর শুধু যাচাইয়ের অজুহাত দেখিয়ে প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল সমস্যা। মিয়ানমার সরকার যাদের ফিরিয়ে নেয়ার কথা বলছে, সেই রাখাইন এখন কার হাতে? রাখাইন প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কার্যকর নিয়ন্ত্রণে নেই। বিদ্রোহী আরাকান আর্মি রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে প্রায় 14টি নিয়ন্ত্রণ করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে উঠে এসেছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বিস্তীর্ণ অঞ্চলও আরাকান আর্মির নিয়ন্ত্রণে। অর্থাৎ নেপিদোর সরকার, জান্তা সরকার কাগজে কলমে বলতে পারে আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নেব, কিন্তু যেসব গ্রাম ও এলাকায় তাদের ফিরে যাওয়ার কথা, সেখানে বাস্তব প্রশাসন চালাচ্ছে অন্য শক্তি। এ যেন কলকাতায় বসে কেউ ঘোষণা করলেন, ঢাকার একটি বাড়িতে আপনি আগামী মাস থেকে বসবাস করতে পারবেন, কারণ ওই বাড়িটি আপনার বাড়ি ছিল, কিন্তু সেই বাড়ির চাবি কিন্তু তার হাতে নেই। এই কারণেই মিয়ানমারের ঘোষণার সঙ্গে বাস্তবতার বিরাট সংঘাত তৈরি হয়েছে। রোহিঙ্গাদের বাস্তবে ফিরিয়ে নিতে হলে শুধু মিয়ানমারের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশের মধ্যে আলোচনা যথেষ্ট নয়। এখন প্রয়োজন হবে বাংলাদেশ, মিয়ানমারের জান্তা সরকার বা কেন্দ্রীয় সরকার, আরাকান আর্মি বা তাদের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লিগ অব আরাকান, রোহিঙ্গাদের প্রতিনিধিরা এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে একটি বহুপক্ষীয় ব্যবস্থা করতে হবে, তাহলেই ফিরতে পারবেন। আরাকান আর্মিকে বাদ দিয়ে প্রত্যাবাসনের রূপরেখা তৈরি করলে সেই রূপরেখা কাগজেই আটকে থাকবে। আরাকান আর্মি কি রোহিঙ্গাদের স্বাগত জানাবে? এই প্রশ্নের উত্তরও ভীষণ ভীষণ কঠিন। আরাকান আর্মি মূলত রাখাইন বৌদ্ধ জনগোষ্ঠীর রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং নিজস্ব শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। তারা নিজেদের একটি বিকল্প প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে। কিন্তু আরাকান আর্মি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্পর্ক বিশ্বাস, সহযোগিতা, বন্ধুত্বের নয়, বরং দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের ভয়, সন্দেহ, সংঘাত, সংঘর্ষ রয়েছে। আরাকান আর্মি বিভিন্ন সময় বলেছে রাখাইনের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন তারা গড়তে চায়, কিন্তু রোহিঙ্গাদের ওপর আক্রমণ, জোরপূর্বক উচ্ছেদ অথবা তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে উঠেছে। আরাকান আর্মি অবশ্য এসব অভিযোগের অনেকটাই অস্বীকার করেছে এবং রোহিঙ্গাদেরও দায়ী করেছে সম্পর্ক খারাপ করবার জন্য, বিশেষত রোহিঙ্গাদের যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আরাকান আর্মি। ফলে জান্তা সরকারের স্বীকৃতি পাওয়াই যথেষ্ট নয়। যারা ফিরবেন তাদের নিরাপত্তা, বসতভিটা এবং চলাচলের স্বাধীনতা বাস্তবে নিশ্চিত করতে হবে সেই শক্তিকে যার হাতে ওই এলাকার নিয়ন্ত্রণ রয়েছে। মিয়ানমার কেন তাহলে এখন এই ঘোষণা দিল? এবার আসা যাক ঘোষণাটির রাজনৈতিক উদ্দেশ্য কি সেই বিষয়ে। প্রথম কারণ, সম্ভাবনা আন্তর্জাতিক চাপ কিছুটা কমানো। 2017 সালের সামরিক অভিযানের পর 7 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিলেন। সেই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং জাতিগত নির্মূলের গুরুতর অভিযোগ ছিল। বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থাতেও পৌঁছেছে। এই পরিস্থিতিতে 3 লক্ষের বেশি মানুষকে সাবেক বাসিন্দা হিসেবে মেনে নেওয়াটা মিয়ানমার সরকারের পক্ষে একটি কূটনৈতিক বার্তা।
কি সেই বার্তা? দেখুন, আমরা সমস্যা সমাধানে বাধা দিচ্ছি না, আমরা যাচাই করেছি, মানুষকে ফেরাতেও রাজি। সমস্যা হচ্ছে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি, এবং রাখাইন আমাদের হাতে নেই। অর্থাৎ দায়টা নিজেদের ওপর থেকে সরিয়ে গৃহযুদ্ধ এবং আরাকান আর্মির ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে নিল মিয়ানমার। দ্বিতীয় সম্ভাবনা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা মেরামত করা। 10 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভয়াবহ আর্থিক, সামাজিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত চাপের মধ্যে রয়েছে। কক্সবাজারের স্থানীয় জনসংখ্যা, কর্মসংস্থান, বনভূমি এবং আইন শৃঙ্খলার ওপর এই চাপ ক্রমশ বাড়ছে। বাংলাদেশ বহু বছর ধরে মিয়ানমারকে বলছে যাচাই শেষ করুন, প্রত্যাবাসন শেষ করুন। সেই চাপের মুখে এই ঘোষণা ঢাকার হাতে অন্তত একটা কূটনৈতিক সাফল্য তুলে দিল। তৃতীয় সম্ভাবনা, আরাকান আর্মির বিরুদ্ধে রাজনৈতিক চাল। মিয়ানমারের কেন্দ্রীয় সরকার এখন বলতে পারে আমরা রোহিঙ্গাদের ফেরাতে রাজি, কিন্তু যেহেতু সংশ্লিষ্ট ভূখণ্ড আরাকান আর্মির দখলে, তাই আমরা প্রত্যাবাসন করাতে পারছি না। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের একটা অংশ মিয়ানমারের দিক থেকে ঘুরে আরাকান আর্মির দিকে চলে যেতে পারে এবং যাচ্ছে। চতুর্থ সম্ভাবনা, রাখাইনের ওপর নিজেদের সার্বভৌম কর্তৃত্বের দাবিও প্রতিষ্ঠা করে নিল মিয়ানমার এই ঘোষণার মাধ্যমে। বাস্তবে ভূখণ্ড নিয়ন্ত্রণ না করলেও কেন্দ্রীয় সরকার এই ঘোষণা দিয়ে দেখাতে চাইছে কাদের রাখাইনে বসবাসের অধিকার দেয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার বৈধ ক্ষমতা এখনও জান্তা সরকারের হাতেই রয়েছে। অর্থাৎ এই ঘোষণা শুধু রোহিঙ্গাদের নিয়ে নয়, রাখাইনের রাজনৈতিক মালিকানা নিয়েও একটি বার্তা। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে এই যে শর্তটা দেয়া রয়েছে সেটা কতটা বিপজ্জনক দেখুন। এই একটি বাক্যের মধ্যে পুরো ঘোষণাটাকে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রাখার ব্যবস্থা হলো। নিরাপত্তা পরিস্থিতি কখন স্থিতিশীল হয়েছে বলে ধরা হবে তার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। কে তা নির্ধারণ করবে তার কোনো উত্তর নেই। প্রত্যাবাসন কবে শুরু হবে কোনো সময়সীমা নেই। প্রথম পর্যায়ে কতজন ফিরবেন কোনো পরিকল্পনা প্রকাশিত নয়। তারা নিজেদের পুরনো গ্রামে ফিরবেন নাকি নতুন ট্রানজিট ক্যাম্পে রাখা হবে সেটাও বলা হয়নি, যদিও রোহিঙ্গারা বলেছে তারা তাদের পুরনো বাসস্থানে ফিরবে, নইলে ফিরবে না। ফলে মিয়ানমার সরকার ভবিষ্যতে বছরের পর বছর ধরে বলতে পারে আমরা তৈরি, কিন্তু পরিস্থিতি নিরাপদ নয়। প্রত্যাবাসনের প্রতিশ্রুতি তার মানে থাকলো, আবার কাউকে ফিরিয়ে নেওয়ার বাধ্যবাধকতাও তৈরি হলো না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরতে চান, এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু তারা কাঁটাতারে ঘেরা আর একটা বন্দি শিবিরে ফিরে যেতে চান না। অতীতের প্রত্যাবাসন উদ্যোগগুলো ব্যর্থ হওয়ার প্রধান কারণ ছিল রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তা পাননি। জাতিসংঘের নীতি পরিষ্কার, প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই। ইউএনএইচসিআরের প্রত্যাবাসন নীতি এই প্রসঙ্গে তারা বারবার জাতিসংঘ তুলে ধরেছে। এর অর্থ কাউকে জোর করে পাঠানো যাবে না, ফিরে যাওয়ার পর আবার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা থাকবে না, নিজের পুরনো বসত ভিটায় ফেরার সুযোগ থাকতে হবে, শিক্ষা, চিকিৎসা, জীবিকা এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার থাকতে হবে। সবচেয়ে বড় কথা, নাগরিকত্ব অথবা নাগরিকত্ব পাওয়ার একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য পথ থাকতে হবে। শুধু আপনি একসময় রাখাইনে থাকতেন বললেই সমস্যার সমাধান হয় না। একজন মানুষ নিজের দেশে ফিরে যদি নাগরিক না হন, ভোট দিতে না পারেন, জমির মালিক না হতে পারেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যদি তার অনুমতি লাগে, তাহলে সেটাকে প্রকৃত প্রত্যাবাসন বলা যায় না। তা হবে এক শরণার্থী শিবির থেকে আর একটি শিবিরে স্থানান্তর। বাংলাদেশের জন্য তাহলে ঘোষণাটার লাভ কি? তাৎক্ষণিকভাবে একজন রোহিঙ্গাও ফিরে না গেলেও বাংলাদেশের হাতে কয়েকটা গুরুত্বপূর্ণ
সুযোগ এসেছে। প্রথমত, ঢাকা এখন মিয়ানমারের স্বীকৃত তালিকাটিকে একটি আনুষ্ঠানিক ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারবে। দ্বিতীয়ত, ভারত, চীন, আসিয়ান এবং জাতিসংঘের সামনে বাংলাদেশ বলতে পারবে পরিচয় যাচাই হয়ে গেছে, এবার সময়সীমা সহ বাস্তব প্রত্যাবাসন পরিকল্পনা তৈরি করুন। তৃতীয়ত, বাংলাদেশ এখন আরাকান আর্মির সঙ্গে বাস্তব ভিত্তিক যোগাযোগের প্রয়োজনীয়তা আরও জোর দিয়ে তুলতে পারে, কারণ রাখাইনের ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি এবং তাদেরকে বাদ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। চতুর্থত, আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ার সময় এই ঘোষণা রোহিঙ্গা সংকটকে আবার বিশ্বের আলোচনায় ফিরিয়ে নিয়ে আসবে। 2026 সালের এপ্রিল মাসে UNHCR জানিয়েছিল যে বাংলাদেশে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা অবস্থান করছেন। আন্তর্জাতিক সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা সব ক্ষেত্রেই সংকট বাড়ছে। তাই শুধু 3 লক্ষ মানুষকে স্বীকৃতি দিলেই বাংলাদেশের বোঝা শেষ হয় না, শেষ হচ্ছেও না, বরং মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশের বিষয়ে প্রথম ধাপটা কেবল তৈরি হলো। ভারতের ভূমিকা এক্ষেত্রে কী হতে পারে? রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয়, এর সঙ্গে ভারতের পূর্বাঞ্চলে নিরাপত্তা, অনুপ্রবেশ সমস্যা, উত্তর পূর্বাঞ্চল, বঙ্গোপসাগর এবং কালাদান প্রকল্পের স্বার্থও যুক্ত। রাখাইনে দীর্ঘস্থায়ী অস্থিরতা থাকলে সীমান্ত পারের জঙ্গি নেটওয়ার্ক, অস্ত্র, মাদক পাচার এবং নতুন শরণার্থী প্রবাহের ঝুঁকি বাড়বে। ভারতের মিয়ানমারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে, একই সঙ্গে সীমান্তের বাস্তব পরিস্থিতির কারণে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ আছে। সুতরাং ভারত চাইলে বাংলাদেশ, মিয়ানমার এবং রাখাইনের বাস্তব নিয়ন্ত্রণকারী শক্তির মধ্যে একটি কার্যকর আলোচনার পরিবেশ তৈরিতে ভূমিকা নিতে পারে। তবে ভারত বা চীন কেউই একা এই সমস্যার সমাধান করতে পারবে না, কারণ এটি একই সঙ্গে নাগরিকত্ব, জাতিগত পরিচয়, ভূখণ্ড নিয়ন্ত্রণ এবং গৃহযুদ্ধের সমস্যাকে নিয়ে আসবে। এখন কোন 5টা বিষয় দেখতে হবে? এই ঘোষণাটা সত্যিই প্রত্যাবাসনের দিকে এগোচ্ছে নাকি শুধুই কূটনৈতিক প্রচার, তা বুঝতে আগামী দিনে 5টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 1, মিয়ানমারকে প্রত্যাবাসনের নির্দিষ্ট সময়সীমা দেয় কিনা। 2, আরাকান আর্মির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ তৈরি হয় কিনা। 3, ফিরে যাওয়া ব্যক্তিদের নাগরিকত্ব পরিচয়পত্র নিয়ে কী প্রতিশ্রুতি দেওয়া হবে। 4, রোহিঙ্গা প্রতিনিধিদের আলোচনায় রাখা হবে কি না। 5, প্রত্যাবাসন পর্যবেক্ষণে ইউনাইটেড নেশনস, হিউম্যান কমিশন তারা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় কিনা। এই 5টি প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত 3 লক্ষ মানুষের স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক নথি হলেও পূর্ণাঙ্গ প্রত্যাবাসন পরিকল্পনা এটা নয়। সবশেষে একটা কথা পরিষ্কারভাবে বলা প্রয়োজন, এই ঘোষণাকে খাটো করে দেখা উচিত নয়, কারণ মিয়ানমার আনুষ্ঠানিকভাবে অন্তত মেনে নিয়েছে বাংলাদেশে থাকা অন্তত 3,08,797 জন মানুষ রাখাইনের সাবেক বাসিন্দা। এটা ভবিষ্যৎ আলোচনা, আন্তর্জাতিক চাপ এবং প্রত্যাবাসনের আইনি ভিত্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে অকাল উচ্ছ্বাসেরও কোনো কারণ নেই। যে সরকার ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই সরকারের হাতে ওই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেই। যে মানুষদের ফিরিয়ে নেওয়া হবে তাদের নাগরিকত্বের নিশ্চয়তা নেই। যে নিরাপত্তার কথা বলা হয়েছে সেই নিরাপত্তা কবে প্রতিষ্ঠিত হবে তারও কোনো সময়সীমা নেই। আর যে আরাকান আর্মি রাখাইনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে কোনো প্রকাশ্য সমঝোতা এখনো পর্যন্ত নেই। তাই আজকের ঘোষণার সবচেয়ে যথাযথ মূল্যায়ন এটাই, বরফ গলতে শুরু করেছে কিন্তু ফেরার রাস্তা এখনও খোলেনি। আপাতত এখানেই রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।